স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 11 কেমিস্ট্রির রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট অংশটা পড়ব। হ্যালো স্টুডেন্টস, আমি অরিজিৎ স্যার। এটা আমার চ্যানেল অরিজিৎ ঘোষ কেমিস্ট্রি অনলাইন। আজকে আমি তোমাদেরকে ক্লাস 11-এর কেমিক্যাল বন্ডিংয়ের উপরে ডাইপোল মোমেন্ট সম্বন্ধে পড়াশোনাটা করবো আমরা। ঠিক আছে? ডাইপোল মোমেন্টের বাংলা আমরা এটাকে বলি দ্বিমেরু ভ্রামক। ঠিক আছে? আচ্ছা, আগে আমাদের বুঝে নিতে হবে এই দ্বিমেরু ভ্রামক ব্যাপারটা কি। শোনো, ধরো এখানে যদি আমরা দুটো রাসায়নিক বন্ধনযুক্ত একটা অণুকে ধরি, ধরো হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের যে অণু দুটো তারা পরস্পর যখন কোনো রাসায়নিক বন্ধন তৈরি করে তাদের মধ্যে যে বন্ডিং ইলেকট্রন দুটো মোটামুটিভাবে মাঝামাঝি জায়গায় থাকে। ঠিক আছে? ঠিক তেমনি ধরো যদি ফ্লোরিন দুটো নিয়ে আমরা যদি রাসায়নিক বন্ধন করি তাহলে ফ্লোরিনেরও ক্ষেত্রে কিন্তু মাঝামাঝি জায়গায় থাকে। কারণ হচ্ছে এই বন্ধন ইলেকট্রনগুলোর যে এই যে হাইড্রোজেন এবং ফ্লোরিনের তাদের যে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা মানটা কিন্তু প্রায় একই হয়। যেহেতু প্রায় একই হয় সেই জন্য আমরা ধরতে পারি তাদের বন্ধন ইলেকট্রন দুটো মোটামুটিভাবে মাঝামাঝি জায়গায় থাকবে। কিন্তু ধরো যদি দুটো ভিন্ন ভিন্ন মৌলকে আমরা নেই, ধরো এই ধরনের হাইড্রোজেন ফ্লোরাইড, তাহলে ফ্লোরিনের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটিটা অনেকটা বেশি বা তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার জন্য তারা বন্ধন ইলেকট্রন জোড়কে তারা প্রায় নিজের কাছে টেনে রেখে দেয়। এই যে বন্ধন ইলেকট্রন জোড়কে তারা নিজের দিকে কাছে টেনে রেখে দিচ্ছে, তার ফলে এই ধরনের একটা ইলেকট্রন ক্লাউড তৈরি হয় হাইড্রোজেন ফ্লোরিনের ক্ষেত্রে। এই কারণ এই তাপটা বন্ধনই, এটাকে তো সরাসরিভাবে দেখতে পাওয়া যায় না, এটা একটা ইলেকট্রন ক্লাউডের সৃষ্টি করে। তার ফলে একটা বল ফ্লোরিনের দিকে কাজ করে, যেটাকে আমরা এইভাবে ডিনোট করি। অর্থাৎ তড়িৎ ধনাত্মক থেকে তড়িৎ ঋণাত্মকের দিকে একটা বল কাজ করে। এই বলটাকে আমরা দ্বিমেরু ভ্রামকের বল হিসেবে আমরা চিহ্নিত করি, যেটাকে আমরা মিউ দিয়ে লিখি এবং এর মানকে আমরা বোর ম্যাগনেটন বা বিএম এই একক দ্বারা প্রকাশ করে থাকি। ঠিক আছে? তাহলে স্টুডেন্টস দেখো, আমি এখানে তোমাদের কয়েকটা উদাহরণ আলোচনা করছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে দ্বিমেরু ভ্রামক অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে দুই একটা এক্সাম্পলের মাধ্যমে। সবচেয়ে প্রথমে আমি দেখো তোমাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য নিচ্ছি। মনে করো কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইডের দ্বিমেরু ভ্রামকটা আমি তুলনা করছি। ধরো কার্বন ডাইঅক্সাইড CO2 আর সালফার ডাইঅক্সাইড হচ্ছে SO2। দেখো দেখতে এই দুটোই গ্যাস এবং দুজনকে দেখতে অনেকটা স্ট্রাকচারালি একই রকম, কিন্তু দেখো দুজনের দ্বিমেরু ভ্রামকের পরিমাণ কিন্তু একই রকম হবে না। কারণটা কি? দেখো কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচারটা কিন্তু অ্যাকচুয়ালি আঁকি দেখা যাবে এটা কিন্তু এরকম লিনিয়ার স্ট্রাকচার, অর্থাৎ সরলরৈখিক স্ট্রাকচার হয়। সালফার ডাইঅক্সাইডের স্ট্রাকচারটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম কৌণিক স্ট্রাকচার হয়। আর কৌণিক স্ট্রাকচার হওয়ার জন্য সালফার ডাইঅক্সাইড কিন্তু দেখো এদের দ্বিমেরু ভ্রামকটা কাজ করবে এইদিকে এবং এদের ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক কাজ করবে এইদিকে। আর এদেরকে দেখো পরস্পর বিপরীত দিকে কাজ করার জন্য তাদের দ্বিমেরু ভ্রামকের মানটা কিন্তু এক্ষেত্রে শূন্য হয়ে যাবে। আর এদের একটা রেজাল্ট্যান্ট বা লব্ধি বল এইদিকে কাজ করবে বলে এর একটা দ্বিমেরু ভ্রামকের মান থাকবে। তাহলে আমরা লিখতে পারি যে এর ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকের মান 0, এর ক্ষেত্রে কিন্তু দ্বিমেরু ভ্রামকের মান একটা থাকবে। অর্থাৎ মিউ সালফার ডাইঅক্সাইড ইজ গ্রেটার দ্যান মিউ কার্বন ডাইঅক্সাইড, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে? তাহলে এটা বুঝতে পেরেছো। এরপর ধরো আমি তোমাদের আরেকটা উদাহরণ দেখাচ্ছি। বোরন টেট্রাফ্লোরাইড এর দ্বিমেরু ভ্রামক যদি আমরা আলোচনা করার চেষ্টা করি, দেখো বোরন টেট্রাফ্লোরাইডের দ্বিমেরু ভ্রামক দেখো একে আমরা যদি স্ট্রাকচার আঁকি, দেখো বোরন টেট্রাফ্লোরাইডের স্ট্রাকচার হচ্ছে এই টাইপের স্ট্রাকচার। দেখো বোরন টেট্রাফ্লোরাইড স্ট্রাকচার দেখো এরকম ট্রায়াঙ্গুলার শেপের স্ট্রাকচার হওয়ার জন্য, তাহলে এখানে দেখো ফ্লোরিনটা কিন্তু বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে দেখো বলগুলো কিন্তু কাজ করবে পরস্পর এইভাবে। এবং দেখা গেছে যে এই যে বন্ধন কোণের মানগুলো 120 ডিগ্রি করে হয়, একদম 120 ডিগ্রি করে হয় এই প্রত্যেকটা বন্ধন কোণের মান। তার ফলে কি দেখো এই যে দুটো বল কাজ করছে তার যে লব্ধি বলের মানটা এইদিকে বরাবর কাজ করবে এবং এই লব্ধি বলের মান এই যে বোরিন ফ্লোরিনের যে দ্বিমেরু ভ্রামকের মানের সঙ্গে এক্স্যাক্টলি অপোজিট হয়। তার ফলে কি হয়, এর ক্ষেত্রেও কিন্তু আমরা মিউ এর মানটা 0ই পেয়ে থাকি। তাহলে দেখো দেখলে কিন্তু নরমালি বোঝা যাবে না বোরন ট্রাইফ্লোরাইডকে, কিন্তু এই ক্ষেত্রেও মানটা আমরা 0ই পাই। এরকম ধরো আমি আরো দু একটা উদাহরণ তোমাদের জন্য দিচ্ছি। যেমন ধরো ক্লোরোফর্ম এবং ধরো কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে ক্লোরোফর্ম এবং কার্বন টেট্রাক্লোরাইড যদি আলোচনা করতে চাই তাহলে দেখো আগে স্ট্রাকচারটা জানতে হবে।
দেখো কার্বন টেট্রাক্লোরাইডের স্ট্রাকচার দেখো খেয়াল করে, দেখো 4টে ক্লোরিন কার্বনের ঠিক অপোজিট দিকে কাজ করছে, এবং দেখো ক্লোরোফর্মের ক্ষেত্রে কিন্তু একটা হাইড্রোজেন আছে, আর বাকি দেখো 3টে ক্লোরিন। তাহলে যদি এখানে যদি কম্পেয়ার করি, তাহলে দেখো এদিকে প্রত্যেকটা বল ক্লোরিনের দিকে কাজ করছে, এখানে কিন্তু কার্বন হাইড্রোজেন দিকে কার্বনের দিকে কাজ করবে, কারণ কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কিন্তু কার্বনটা বেশি তড়িৎনাত্ম। আর এখানে দেখো প্রত্যেকটা বল দেখো একই অপোজিট দিকে কাজ করছে, একে অপরের দিকে বিপরীত দিকে কাজ করছে। দেখো এটা একটা বিপরীত দিকে, এটা বিপরীত দিকে, তাহলে এই ক্ষেত্রেও মানটা কিন্তু 0 পাবো। আর এখানে এইটা 0 হয়ে গেল, ক্যান্সেল হয়ে যাচ্ছে, কিন্তু এদের দেখো লব্ধি বলের মানটা একটা এদিকে কাজ করছে। তাহলে দেখো এখানে আমরা কিন্তু যদি আমরা লিখি এই মিউ CCl4 এর মানটা মিউ CaCl3 মানের কিন্তু বেশি হবে, CCl4 এর মানটা কম হয়ে যাচ্ছে। ঠিক আছে স্টুডেন্ট, তাহলে আশা করি কিছুটা তোমরা দ্বিমেরু ভ্রামকের বিষয়টা একটু হলেও বুঝতে পেরেছো। এবার আমি একটু ডেপথের দিকে যাচ্ছি। দেখো একটা উদাহরণ নিচ্ছি, তোমাদের যখন বুঝতে সুবিধা হবে। এই যে উদাহরণটা আমি তোমাদের জন্য নিচ্ছি, এটা হচ্ছে 1,2 ডাইক্লোরো ইথেন। দেখো এই যে যৌগটা দেখো আমি লিখলাম, 1,2 ডাইক্লোরো ইথেন। দেখো এই যৌগটা কিন্তু বেসিক্যালি দুটো স্ট্রাকচার হয়, দেখো একটা হচ্ছে সিস, একটা হচ্ছে ট্রান্স। সিস স্ট্রাকচারটা দেখো আমি তোমাদের আঁকছি, তার দেখো তোমরা বুঝতে পারবে। দেখো দেখো এটা হচ্ছে 1,2 ডাইক্লোরো সিস স্ট্রাকচার, আর এইটা দেখো তার ট্রান্স স্ট্রাকচার। দেখো এটা হচ্ছে ট্রান্স স্ট্রাকচার, এটা ট্রান্স, এটা সিস। 1,2 ডাইক্লোরো ইথেনের এটা হচ্ছে সিস স্ট্রাকচার, এটা হচ্ছে ট্রান্স স্ট্রাকচার। তাহলে এই যে সিস এবং ট্রান্স স্ট্রাকচার দুটোর মধ্যে খেয়াল করে তোমরা দেখতেই পাচ্ছ, দেখো এইখানে পরস্পর বিরোধী লব্ধি বল দুটো কাজ করছে, বল দুটো কাজ করছে, তাদের ফলে লব্ধি বল 0 হয়ে যাচ্ছে। এবং এখানেও দেখো হাইড্রোজেন থেকে কার্বনের দিকে তাদের বিপরীতমুখী বলগুলো কাজ করছে, কিন্তু এই ক্ষেত্রে এই বল দুটো দেখো এদিকে এবং এই বল দুটো এদিকে কাজ করার জন্য এই সিসের ক্ষেত্রে কিন্তু তাহলে মানটা বেশি হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু মানটা প্রায় 0 হয়ে যাচ্ছে। তাহলে এরকম 1,2 ডাইক্লোরো ইথেনের ক্ষেত্রে কিন্তু স্ট্রাকচারাল ডিফারেন্সের জন্য তাদের দ্বিমেরু ভ্রামকের মানের মধ্যে কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। আচ্ছা দেখো, এছাড়া আমি তোমাদেরকে আরো একটা খুব ভালো এক্সাম্পল দিচ্ছি যে তোমরা ভালো বুঝতে পারবে। দেখো এখানে এই যে আমি একটা উদাহরণ নিচ্ছি, দেখো দেখো এখানে সবকটা ডাইক্লোরোবেনজিন আছে, এটা হচ্ছে অর্থো ডাইক্লোরোবেনজিন, এটা মেটা ডাইক্লোরোবেনজিন এবং এটা প্যারা ডাইক্লোরোবেনজিন। দেখো এই যে 3টে ডাইক্লোরোবেনজিনের মধ্যে একটা অদ্ভুত রকম ধরনের একটা বিশেষ ডাইপোল মোমেন্টের একটা আমরা পরিবর্তন লক্ষ্য করতে পারি। কারণটা হচ্ছে তাদের মধ্যে একটা স্ট্রাকচারাল ডিফারেন্স রয়েছে। দেখো 3টে আইসোমার তাদের স্ট্রাকচারাল ডিফারেন্সের জন্য কি ধরনের একটা ডাইপোল মোমেন্টকে আমরা দেখাই, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো যদি আমরা এখানে পরস্পর ধরে নিচ্ছি এই কার্বন থেকে ক্লোরিন পর্যন্ত এর মানটা মিউ, ঠিক আছে, এবং এইখানে দেখো সেই একই ক্ষেত্রে মানটা মিউ দাঁড়াচ্ছে। দেখো যদি স্ট্রাকচারটা আমরা একটু বড় করে আঁকি, দেখো একটা ছবিকে দেখো আমি যদি একটু বড় করে আঁকি, দেখো এই যে ক্লোরিন ক্লোরিন আমি ধরো অর্থোক্লোরাইড ছবি আঁকছি, দেখো তাদের মধ্যে দেখো পারস্পরিক বন্ধন কোণটা দেখো সৃষ্টি করছে 60 ডিগ্রি। তাহলে দেখো দুটো লব্ধি বল যদি এখান থেকে আমরা বার করতে হয় দুটো বলের ক্ষেত্রে, তাহলে লব্ধি বলের মান অনুযায়ী আমরা ফর্মুলাটা জানি মিউ আর ইকুয়ালস টু মিউ ওয়ান স্কোয়ার প্লাস মিউ টু স্কোয়ার প্লাস 2 মিউ ওয়ান মিউ টু কস থিটা, এটা তোমরা জানো, ঠিক আছে। তা এই ফর্মুলাটাকে যদি আমরা অ্যাপ্লাই করি এখানে এই ফিজিক্সের লব্ধি বলের যে ফর্মুলাটা, তাহলে এখানে আমরা কেমিস্ট্রি ক্ষেত্রে অ্যাপ্লাই করছি, দেখো কি হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে 60 ডিগ্রি এবং যেহেতু দুটোই ক্লোরিন, তাহলে মিউ ওয়ান এবং মিউ টু মান এখানে সমান, তাহলে প্রত্যেক ক্ষেত্রে মিউ ওয়ান ইকুয়ালস টু মিউ টু আমি সমান সমান মিউ ধরে নিলাম। তাহলে দেখো এটা আমি যদি প্রথম স্ট্রাকচারটা ধরি 1, এটা স্ট্রাকচার 2, এটা এবং স্ট্রাকচার 3 ধরি, দেখো স্ট্রাকচার 1 এর ক্ষেত্রে স্কয়ার হবে মিউ আর মিউ, এই স্ট্রাকচার 1 এর ক্ষেত্রে যদি ধরি তাহলে দেখো এটা মিউ স্কয়ার প্লাস মিউ স্কয়ার প্লাস 2 মিউ 1 মিউ 2 মানে 2 মিউ স্কয়ার cos 60 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে দেখো মানটা কত আসছে ক্যালকুলেশন করে দেখো, এখানে এই 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে দেখো এখানে আমরা বসে গেলে 2 মিউ স্কয়ার প্লাস 2 মিউ স্কয়ার ইনটু হাফ
অর্থাৎ 3 মিউ স্কোয়ার। অর্থাৎ আমরা এক্ষেত্রে লিখতে পারি μ1 সমান সমান, অর্থাৎ মিউ স্ট্রাকচার 1 এর ক্ষেত্রে এটা হচ্ছে √3 ইন্টু মিউ। ঠিক তেমনি ভাবে দেখো μ2 এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, দেখো মিউ স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার 2 মিউ স্কোয়ার, এবং দেখো এই যে স্ট্রাকচার 2 এর ক্ষেত্রে দেখো বন্ড অ্যাঙ্গেলটা কত হবে, 120 ডিগ্রি হবে, তাই না? তখন তোমরা এই জায়গায় চলে আসছি আমরা, তাহলে বন্ড অ্যাঙ্গেলটা তখন হয়ে যাচ্ছে 120 ডিগ্রি। তাহলে cos 120 ডিগ্রি লিখলে এই মানটা পাওয়া যাবে। দেখো cos 120 ডিগ্রি মানে হচ্ছে -1/2, তাহলে দেখো এইখানটা চলে আসছে মিউ স্কোয়ার, অর্থাৎ μ2 এর স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা মানটা পাচ্ছি মিউ। এবং দেখো μ3 ক্ষেত্রে আমি এটা বার করে আর দেখাচ্ছি না, তোমরা দেখতে পাচ্ছ একে অপরের বিপরীত দিকে কাজ করছে, এবং cos 180 ডিগ্রি এলে এই মানটা -1 হয়ে যাবে, এবং তার ফলে আমরা এখান থেকে দেখো মিউ স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার -2 মিউ স্কোয়ার হয়ে এই মানটা সম্পূর্ণভাবে 0 পাবো, অর্থাৎ μ3 এর ক্ষেত্রে স্ট্রাকচারের ক্ষেত্রে মানটা 0 হয়ে যাচ্ছে। তাহলে দেখো এইখানে আমরা এই যে তিনটে আইসোমার ডাইক্লোরোবেনজিনের ক্ষেত্রে দেখো তাদের মানটা পেলাম, একটা হচ্ছে গিয়ে √3 মিউ, একটা শুধু মিউ, একটা হচ্ছে 0। তাহলে এইভাবে আমরা এই ডাইপোল মোমেন্টটাকে আমরা এখানে করতে পারি। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে আশা করি আজকের এই ভিডিওটাতে তোমরা ডাইপোল মোমেন্ট সম্বন্ধে কিছুটা তোমাদের আইডিয়া এসছে। ঠিক আছে, তাহলে আমরা এর পরবর্তীকালে আরো অনেক ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, লাইক দিও এবং কমেন্টস করো। ঠিক আছে স্টুডেন্টস, গুড বাই, ভালো থেকো।